নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি তত্ত্বচান গল্পটি। এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম তত্ত্বচানের স্কুলের কি হলো এবং তত্ত্বচানেরা সবাই চলে গেল। এবার জানবো তত্ত্বচান বড় হয়ে কি হলো এবং তমইতে ওদের সাথে যে বন্ধুরা পড়তো তারা বড় হয়ে কি হলো। আসুন শুরু করি শেষ পর্ব তত্ত্বচানের 10th পার্ট। পুনশ্চ অনেকদিন ধরে আমার খুব ইচ্ছে ছিল তমই নামে আমাদের সেই স্কুল আর তমইয়ের প্রতিষ্ঠাতা শোসাকু কোবায়াশির কথা লিখব। এই বইয়ের একটি ঘটনাও আমি আমার খেয়াল খুশি মতন বানিয়ে লিখিনি। এই সবই ঘটেছিল, আর ভাগ্য ভালো যে অনেক কথাই আমার মনে থেকে গেছে। এই সব গল্প লেখার ইচ্ছে ছাড়াও আমার একটা দীর্ঘ দিনের শপথের প্রতি দায়বদ্ধতা আছে। সেই কোন শিশুকালে একদিন আমি মিস্টার কোবায়াশিকে কথা দিয়েছিলাম আমি বড় হয়ে তমইতে পড়াবো। সে কথা আমি আগেই বলেছি তোমাদের। সেই দিনের সেই প্রতিশ্রুতি আমি রাখতে পারিনি। তার বদলে তাই চেষ্টা করেছি মিস্টার কোবায়াশি কেমন মানুষ ছিলেন, কেমন করে ছোটদের শিক্ষা দিতে চাইতেন, তিনি ছোটদের কি অসম্ভব ভালোবাসতেন, সেই গল্প যত জনকে পারি শোনাবো। শোসাকু কোবায়াশি মারা যান 1963 সালে। আজ যদি তিনি বেঁচে থাকতেন তাহলে আমাকে আরো কত কথা লিখতে বলতেন। এখন লিখতে গিয়ে বুঝতে পারি কত কত সব ঘটনা যেগুলোকে আমরা নিছক ছেলেবেলার স্মৃতি বলে মনে করতাম, তার পেছনে হেডমাস্টার মশাইয়ের কি গভীর চিন্তা কাজ করেছিল। ও আচ্ছা, মিস্টার কোবায়াশির মাথায় তাহলে এই ছিল তখন। এখন বসে বসে ভাবি, কিংবা কখনো মনে হয় কি আশ্চর্য, কিরকম করে ডাকতেন উনি। যত ভাবি, যত বুঝি, ততই অবাক হয়ে যাই। আমার নিজের কথাই ভাবি, তমইতে ভর্তি না হলে আমি হয়তো খুব জটিল একটা মানুষ হয়ে যেতাম। হয়তো আমায় সবাই বাজে মেয়ে বলে জানতো। কিন্তু ওই যে মিস্টার কোবায়াশি আমাকে বারবার বলতেন যে তুমি কিন্তু সত্যি খুব ভালো মেয়ে। এই কথাটা আমায় গভীরভাবে প্রভাবিত করেছিল। 1945 সালে টোকিওর ওপর যখন ক্রমাগত গোলাবর্ষণ হচ্ছিল, তখনই আগুনে পুড়ে যায় আমার তমই স্কুল। মিস্টার কোবায়াশি নিজের অর্থ দিয়ে এই স্কুলটিকে গড়েছিলেন। ফলে নতুন করে আবার স্কুল শুরু করাটা অত সহজ ছিল না। যুদ্ধের পর পুরনো স্কুলের জমিতেই উনি নতুন করে একটা কিন্ডারগার্টেন স্কুল শুরু করেন। একই সঙ্গে উনি কুনিতাচি সঙ্গীত বিদ্যালয়ে একটি শিশু শিক্ষা বিভাগ প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন। 69 বছর বয়সে যখন শোসাকু কোবায়াশি মারা যান, তখনও তিনি তার আদর্শ স্কুল নতুন করে শুরু করতে পারেননি। টোকিও শহরের দক্ষিণ পশ্চিম দিকে জিউগাওকা স্টেশন থেকে 3 মিনিটের হাঁটা পথের দূরত্বে তমই গাকুয়েন স্কুলটা ছিল। সেখানে এখন একটি বিশাল বাজার, পিপ সুপারমার্কেট নাম, আর কার পার্ক অথবা গাড়ি রাখার জায়গা সেখানে গেলেই দেখতে পাওয়া যায়। সেদিন কেবল স্মৃতির টানেই আমি আমার গাড়ি নিয়ে ওই দিকটায় গেছিলাম। গাড়ি রাখবার জায়গাটাতে একসময় আমাদের রেলগাড়ির ক্লাসরুমগুলো দাঁড়িয়ে থাকতো। তার পাশেই আমাদের খেলার মাঠ ছিল। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। এমন সময় কার পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যে লোকটি ছিল সে চেঁচিয়ে উঠল, জায়গা নেই, জায়গা নেই। আমার বলতে ইচ্ছে করছিল, তোমার কাছে আসিনি ভাই, আমি কেবল আমার স্মৃতির কাছে এসেছি। আমার গাড়ি রাখার কোনো প্রয়োজন নেই। কিন্তু সে তো আমার মনের কথা বুঝতো না, তাই আমি এগিয়ে গেলাম। এক গভীর বিষণ্ণতা আমাকে ঘিরে ধরলো আর আমার চোখ থেকে জল ঝরতে লাগলো। আমি জানি গোটা বিশ্ব জুড়েই নিশ্চয়ই এমন অনেক মানুষ আছেন যারা শিক্ষা নিয়ে চিন্তা ভাবনা করেন, আদর্শ স্কুল স্থাপনের স্বপ্ন দেখেন। এই স্বপ্ন সফল করা কত কঠিন কাজ তা আমি জানি। মিস্টার কোবায়াশি দীর্ঘদিন পড়াশোনা করে নিজেকে প্রস্তুত করে তবেই 1937 সালে ওনার স্কুল শুরু করেছিলেন।
আর 1945-এর মধ্যেই সব শেষ হয়ে গেছিল। এত ছোট্ট ছিল তমইয়ের জীবন। আমার বিশ্বাস করতে ভালো লাগে যে তমইতে আমি যে সময়টায় গিয়েছিলাম সেটা ছিল মিস্টার কোবায়াশির পূর্ণ বিকাশের সময়। যখন ভাবি যে যুদ্ধ না হলে আরো কত কত ছোট মেয়ে ওনার ছায়ায় বড় হতে পারত, তখন এই চরম অপচয়ের জন্য আমার খুব আক্ষেপ হয়। এখানে আমি মিস্টার কোবায়াশির শিক্ষা পদ্ধতির একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। তিনি মনে করতেন যে প্রত্যেক শিশুর মধ্যেই একটা সুন্দর মন আছে। অনেক সময় বড়দের চাপে পড়ে বা প্রতিকূল পরিবেশের জন্য শিশুরা তাদের সৌন্দর্য প্রকাশ করতে পারে না। সোসাকি কোবায়াশি চাইতেন শিশুদের মনের এই সৌন্দর্যকে বিকশিত হওয়ার সুযোগ দিতে, যাতে ওর পূর্ণ মানুষ হয়ে উঠতে পারে, নিজের মতন করে গড়ে তুলতে পারে নিজের মনকে। মিস্টার কোবায়াশি মানুষের সহজাত গুণের বিকাশে বিশ্বাসী ছিলেন। এমনিতে উনি প্রকৃতিকে খুব ভালোবাসতেন। ওনার ছোট মেয়ে মিও-চান আমাকে বলেছিল যে ওর বাবা নাকি ওকে অনেক দূরে দূরে হাঁটতে নিয়ে যেতেন আর বলতেন, চল গিয়ে প্রকৃতির ছন্দটাকে ধরার চেষ্টা করি। একটা মস্ত বড় গাছের কাছে গিয়ে ওরা ওই গাছটার ছন্দকে বোঝার চেষ্টা করত। কেমন করে হাওয়ার তালে তালে ডালপালা, সবুজ পাতা সব দোলে আর কাঁপে। গাছের কাণ্ডের সঙ্গে ডালের কি সম্পর্ক, ডালের সঙ্গে পাতার কি সম্পর্ক, পাতার সঙ্গে হাওয়ার কি সম্পর্ক, বেশি হাওয়ায় পাতাগুলো কেমন বেশি তিত্তির তিত্তির করে কাঁপে। এইসব কথাই নাকি বলতেন মিস্টার কোবায়াশি। কোনো কোনো দিন যদি একটু হাওয়া না থাকতো, তখন ওরা স্তব্ধ গাছের দিকে তাকিয়ে অপেক্ষা করত কখন সামান্য একটু মৃদু বাতাস পাতার ভিতর দিয়ে খেলে যাবে তার জন্য। ওরা যে কেবল হাওয়ার চলনই দেখত তাই নয়, কাছেই তামা নদী ছিল, তার পাড়ে গিয়ে ওরা নদীর জলের বয়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকতো। মিও-চান আমাকে বলেছিল যে এতে ওরা কখনোই ক্লান্তি বোধ করতো না। পাঠক হয়তো ভাবছেন যুদ্ধের সেই সময়টাতে এমন একটা বেনিয়মের স্কুল কেমন করে চলতে পেরেছিল জাপানে। এমন একটা স্কুল যেখানে ছোটরা মুক্ত চিন্তার পরিবেশে বড় হচ্ছিল। আসল কথা হলো মিস্টার কোবায়াশি একেবারেই প্রচার ভালোবাসতেন না। যুদ্ধের আগেও কখনো তিনি তার স্কুলের ছবি ছাপাতে দিতেন না কোথাও। তমইয়ের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি কোনো প্রচারই চাইতেন না। হয়তো সেজন্যই জনা 50-এর ওই স্কুলটার দিকে সবার নজর ছিল না। আরও একটা ব্যাপার ছিল, মিস্টার কোবায়াশিকে একজন প্রসিদ্ধ শিশু শিক্ষাবিদ হিসেবে শিক্ষামন্ত্রক খুবই শ্রদ্ধার চোখে দেখত। প্রতি বছর নভেম্বর মাসের 3 তারিখে আমরা তমইয়ের সব ছাত্রছাত্রী কুহনবোৎসু মন্দিরের একটা ঘরে মিলিত হই। ছোটবেলার ওই দিনটাতে আমাদের সেই অসাধারণ স্পোর্টসের উৎসব হতো স্কুলে। তারই স্মৃতিতে আমরা সবাই একজোট হই। আমাদের জীবনে মিস্টার কোবায়াশির একটা মস্ত বড় অবদান আছে। এখন আমাদের সবাই অনেক বয়স হয়ে গেছে, কারোর 40, কারোর 50 ছুঁই। আমাদের ছেলেমেয়েরাই তো কত বড় হয়ে গেল, তবুও আজও আমরা একে অন্যকে ডাক নামেই ডাকি। আমাকে কিন্তু সত্যি আমার প্রথম স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সত্যি আমার ঠিক মনে নেই স্কুলটার কথা, কিন্তু আমার মা আমাকে রাস্তার বাজনাদার আর সেই ডেস্ক খোলা বন্ধের গল্পটা বলেছিল। আমি এত দুষ্টু ছিলাম যে আমাকে স্কুল থেকে একেবারে তাড়িয়ে দিতে হয়েছিল। আমার যেন বিশ্বাসই হচ্ছিল না। তবে 5 বছর আগে টেলিভিশনের এক প্রভাতী অনুষ্ঠানে আমার সঙ্গে একজনের পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল, যিনি নাকি আমাকে সেই সময় চিনতেন। আমার সেই প্রথম স্কুলে আমার পাশের ক্লাসের দিদিমণি ছিলেন তিনি। সেদিন তার কথা শুনে আমি তো হতবাক। আমি ঠিক আমার পাশের ক্লাসরুমে এইরকম ছিলাম। আমি যখনই টিচার্স রুমের দিকে যেতাম উনি বললেন, তখনই দেখতাম যে তোমাকে কোনো না কোনো দুষ্টুমির জন্য ক্লাসের বাইরে দাঁড় করে রাখা হয়েছে। আমি পাশ দিয়ে যাওয়ার সময় তুমি আমাকে জিজ্ঞেস করতে, আমি কি দোষ করেছি গো, আমাকে কেন এখানে দাঁড় করে রেখেছে। একবার তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে তোমার রাস্তার বাজনাদারদের ভালো লাগে না। আমি কখনোই বুঝতে পারতাম না যে তোমাকে কি উত্তর দেবো। তাই পরে যখন আমার অফিস করে যাওয়ার প্রয়োজন হতো, আমি আগে একটু উঁকি মেরে দেখে নিতাম তুমি দাঁড়িয়ে আছো কিনা। যদি থাকতে তাহলে আমি আর যেতামই না। তোমার ক্লাসের দিদিমণি প্রায়ই বলতেন,
কে জানে মেয়েটা ওরকম অদ্ভুত কেন। সেই জন্য যখন তুমি টেলিভিশনে অনুষ্ঠান করতে শুরু করলে, অমনি তোমার নামটা দেখেই আমি চিনে ফেলেছি। কতদিন আগের কথা দেখো, তবু তোমার সেই ক্লাস 1-এ পড়ার সময়টা আমার মনে স্পষ্টভাবে আঁকা আছে। হ্যাঁ, আমাকে ক্লাসের বাইরে এইভাবে দাঁড় করিয়ে রাখা হতো, এটা আমার মনে ছিল না, কিন্তু কথাটা আমি শুনে ভীষণ অবাক হয়েছিলাম। ভালো মানুষ চেহারার ওই মহিলা, মুখের ভাবটা বেশ ছেলে মানুষের মতন, মাথায় সাদা চুল। তিনি কত কষ্ট করে আমার সকালবেলার অনুষ্ঠানে এসেছিলেন, আর এসে আমাকে বুঝিয়ে গিয়েছিলেন যে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনাটা সত্যিই ঘটেছিল। এখানে আমার মায়ের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাই। মা আমার 20 বছরের জন্মদিনেই কথাটা প্রথম বলেছিলেন। ছোটবেলায় তোমাকে কেন স্কুল পাল্টাতে হয়েছিল জানো? আমি না বলাতে মা বেশ সহজভাবে বলেছিলেন, তোমাকে প্রথম স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। অথচ মা তো সেই সময়ই বলতে পারতেন, কি করব তোমাকে নিয়ে বলো, আমি কোথায় যাব, এই স্কুল থেকে তাড়িয়ে দিল, আবার যদি তাড়িয়ে দেয় অন্য স্কুলে। মা যদি ওইভাবে বলতেন তখন, তাহলে আমি কতই না জানি ঘাবড়ে যেতাম, আর তমই গাকুয়েনের রেলগাড়ির কামরা আর লতা পাতা গেটের আনন্দটাই উপভোগ করতে পারতাম না। ওরকম একজন মা পাওয়া সত্যি কিন্তু ভাগ্যের কথা। তখন যুদ্ধ চলছিল বলে তমইতে খুব বেশি ছবি তোলা হতো না। যে ক্লাস স্কুল শেষ করে অন্য স্কুলে চলে যাচ্ছিল, হল ঘরের সিঁড়িতে দাঁড় করিয়ে তাদের একটা বিদায়ী ছবি তোলার রীতি ছিল। এই ছবিগুলো দারুণ হতো। মজার ব্যাপার ছিল, ছবি তোলার জন্য এই ক্লাসের ছেলেমেয়েরা যখন সিঁড়ির ওপর জড়ো হতো, তখন অন্য ক্লাসের ছেলেমেয়েরাও ছবিতে থাকার জন্য বায়না করত। মিস্টার কোবায়াশি এতে কিচ্ছু বলতেন না। হয়তো ওনার মনে হতো যে সবাই মিলে হইচই করে তোলা একটা ছবির মূল্য আনুষ্ঠানিক বিদায়ী ছবির চাইতে অনেক অনেক বেশি। এর ফলে কে যে আসলে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিল আর কে যে থাকছে, কে যে ফাউয়ের মতন আমার ছবিতে ঢুকে পড়ছে, এখন আমরা সেটা দেখে কিছুই বুঝতে পারি না। এখন দেখলে মনে হয় তমইয়ের মেজাজটা খুব চমৎকার ভাবেই ধরা আছে এই ছবিগুলোতে। তমই সম্পর্কে আমি আরো অনেক কিছু লিখতে পারতাম, কিন্তু আমি যদি পাঠককে এইটুকু বোঝাতে পেরে থাকি যে তত্ত্বচানের মতন একটি মেয়েও তমইয়ের পরিবেশে গিয়ে সবার সঙ্গে মিলেমিশে থাকতে শিখে গিয়েছিল, তাতেই আমি খুব খুশি। আমার খুব মনে হয় যে আজ যদি তমইয়ের মতন কিছু স্কুল থাকতো, তাহলে নিশ্চয়ই এই ভয়ঙ্কর হিংসাত্মক সব ঘটনা, মারপিট, খুনোখুনি আর ছেলে মেয়েদের মাঝপথে স্কুল ছেড়ে দেওয়া, এই সব অনেক ঘটনাই কমে যেত। তমইতে স্কুল ছুটির পর আমরা কেউ বাড়ি যেতে চাইতাম না, আর সকালবেলা স্কুলে পৌঁছানোর জন্য ছটফট করতে থাকতাম। ওই রকম ছিল ওই তমই আমাদের। যে মানুষটার মধ্যে ওরম অফুরন্ত অনুপ্রেরণা ছিল, আর যিনি এইভাবে স্বপ্নকে বাস্তবায়িত করতে পারতেন, সেই শোসাকু কোবায়াশির জন্ম হয়েছিল 1893 খ্রিস্টাব্দের 14 জুন। টোকিওর উত্তর পশ্চিম প্রান্তে প্রকৃতি আর সঙ্গীত ছিল তার প্রথম প্রেম। সাধারণ কৃষক পরিবারেই জন্মগ্রহণ করেছিলেন তিনি। বাড়িতে 6 ভাই, তিনি ছিলেন সবার ছোট। প্রাথমিক শিক্ষার পর একটি স্কুলে সরকারি শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। এই অল্প বয়সে ওরকম একটা কাজের যোগ্যতা অর্জন করা অবশ্যই সামান্য কথা ছিল না। কিছুদিনের মধ্যেই তিনি টোকিওর একটি প্রাথমিক স্কুলের শিক্ষক হিসেবে নিয়োজিত হন। এই সময় তিনি শিক্ষকতা করার সঙ্গে সঙ্গে নিজের সঙ্গীত শিক্ষা শুরু করে দেন। এরই ফলশ্রুতিতে তার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে পরিণত হয়। শোসাকু কোবায়াশি জাপানের প্রসিদ্ধ সঙ্গীত কনজারভেটরি, এখন টোকিও বিশ্ববিদ্যালয়ের চারুকলা এবং সঙ্গীত বিভাগ, সেখানে যোগ দিতে পারেন। সঙ্গীতে স্নাতক হওয়ার পর শোসাকু কোবায়াশি জাপানের বিখ্যাত শিক্ষাবিদ হারুজি নাকামুরার প্রাথমিক স্কুলে সঙ্গীতের শিক্ষক হিসেবে যোগদান করেন। হারুজি নাকামুরা খুব চমৎকার একজন মানুষ ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে মানুষের জীবনে প্রাথমিক শিক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি। নাকামুরার স্কুলে প্রতি ক্লাসে খুব অল্প সংখ্যক ছেলেমেয়ে পড়ত এবং পড়াশোনার ক্ষেত্রে শিশুদের অবাধ স্বাধীনতা দেওয়ার বিশ্বাসী ছিলেন তিনি। এইভাবে পড়ালে শিশুরা আত্মবিশ্বাসের সঙ্গে তাদের নিজস্বতা প্রকাশ করতে পারে বলে তিনি মনে করতেন। এই স্কুলে ছোটদের সকালবেলায় পড়াশোনা, লেখালেখি সব হয়ে যেত এবং দুপুরগুলো কাটতো হেঁটে চলে, গাছের পাতা কুড়িয়ে, ছবি এঁকে, গান গেয়ে। হেডমাস্টার মশাই নাকামুরার কাছ থেকে নানা বিষয়ে নানা কথা জেনে শুনে কাটাতেন। মিস্টার কোবায়াশির ওপর এই শিক্ষা পদ্ধতির বিস্তার
প্রভাব পড়েছিল এবং তমই গঠনের সময় সেই প্রভাব প্রকাশ পেয়েছিল। নাকামুরার স্কুলে সঙ্গীত শিক্ষা দেওয়ার জন্য সোসাকু কোবায়াশি ছোটদের জন্য একটি ছোট্ট অপেরা বা গীতিনাট্য লিখেছিলেন। এই নাটক দেখে জাপানের বিখ্যাত পুঁজিপতি ইয়োসাকি এমন মুগ্ধ হয়েছিলেন যে তিনি মিস্টার কোবায়াশিকে ইউরোপে গিয়ে শিক্ষা বিষয়ে আরও পঠন পাঠনের জন্য আর্থিক অনুদান দিতে চান। ইয়োসাকির পরিবারে মিৎসুবিশি কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন। ইয়োসাকি নিজে শিল্প শিক্ষা প্রতিষ্ঠার জন্য ভীষণ উৎসাহী ছিলেন। তিনি জাপানের বিখ্যাত সঙ্গীত রচয়িতা কাৎসাক ইয়ামাদার তার পৃষ্ঠপোষক ছিলেন। 1922 থেকে 24 এই 2 বছর মিস্টার কোবায়াশি ইউরোপে কাটান। সেখানে প্যারিসে তিনি এমিল জোকস ডালক্রোসের স্কুলে ইউরিথমিক্স বিষয়টি নিয়ে পড়াশোনা করেন। ফিরে এসে প্রথমে তিনি আর একজনকে সঙ্গে নিয়ে সেইজো কিন্ডারগার্টেন নামে একটি স্কুল স্থাপন করেন। মিস্টার কোবায়াশি সমস্ত শিক্ষকদের বলতেন যে শিশুদের কখনো বাঁধা ধরা ছকের মধ্যে আটকে দেওয়ার চেষ্টা করতে নেই। ওদের নিজেদের মতন করে বড় হতে দিন, ওদের ইচ্ছাগুলো ডানা কেটে ফেলবেন না। ওরা আমাদের চেয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখতে জানে। জাপানের আগে কখনোই এমন কোনো কিন্ডারগার্টেন কোথাও ছিল না। 1930 সালে সোসাকু কোবায়াশি আর একবার ইউরোপে যান ডালক্রোসের কাছে কাজ শেখার জন্য। তিনি নানা দেশে ঘুরে নানা জিনিস দেখেন এবং বোঝার চেষ্টা করেন। ওনার পরিকল্পনা ছিল যে ফিরে এসে জাপানে নিজস্ব একটি স্কুল প্রতিষ্ঠা করবেন। 1937 সালে তমই গাকুয়েন প্রতিষ্ঠা করা ছাড়াও সোসাকু কোবায়াশি জাপানি ইউরিথমিক্স অ্যাসোসিয়েশন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। বেশিরভাগ মানুষই তাকে জাপানে ইউরিথমিক্সের প্রতিষ্ঠাতা হিসেবে মনে রেখেছে। তাছাড়া যুদ্ধের পর কুনিতাচি সঙ্গীত বিদ্যালয়ে তার অবদানও সবার স্মৃতিতে রয়ে গেছে। সরাসরিভাবে তার ছায়ায় বড় হয়েছিলাম আমরা তো মোটে অল্প কজন রয়ে গেছি। তিনি যে তময়ের মতন আরেকটি স্কুল প্রতিষ্ঠা করার আগেই মরে গেলেন, এটাই বড় একটা দুঃখের বিষয়। তমইতে যখন আগুন গ্রাস করে নিচ্ছিল তখন সেই ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়েও তিনি আরো ভালো একটা স্কুল গড়ার স্বপ্ন দেখেছিলেন। একটিও ভেঙে পড়েনি তিনি। এরপর আমরা কেমন স্কুল তৈরি করব? এই বইটা লিখতে শুরু করার পর আমি জানতে পেরেছিলাম যে আমার যে প্রতিদিনকার টেলিভিশনের অনুষ্ঠান তেতসুকোর ঘর, তার যিনি পরিচালক, যার সঙ্গে আমার দীর্ঘদিনের কাজের সম্পর্ক, তিনি নাকি প্রায় 10 বছর ধরে সোসাকু কোবায়াশির ওপর গবেষণা করছেন। শুনে আমি খুব বিস্মিত হয়েছিলাম। আমার সেই প্রযোজক বন্ধু কাজুহিকো সানোর সঙ্গে কিন্তু কখনো মিস্টার কোবায়াশির দেখা হয়নি। একবার এক মহিলা পিয়ানো বাদকের সঙ্গে পরিচয় করেছিলেন কাজুহিকোর। তার কাছেই তিনি মিস্টার কোবায়াশির গল্প শুনেছিলেন। ছোটদের একটি ইউরিথমিক্সের ক্লাসে মিস্টার কোবায়াশি নাকি সেই মহিলাকে বলেছিলেন ছোটরা কিন্তু ওইভাবে হাঁটে না। এমন একজন মানুষ যিনি ছোটরা কেমন করে হাঁটে, চলে, নিঃশ্বাস নেয় সব জানতেন। আমি আশা করে আছি যে কাজুহিকো সানো খুব শিগগিরই ওনার বইটা শেষ করতে পারবে, যাতে সোসাকু কোবায়াশি সম্পর্কে সবই আরো ভালো, আরো নিখুঁতভাবে লেখা থাকবে। 20 বছর আগে কোদানোসা প্রকাশনা সংস্থার এক যুবক সম্পাদক আমার একটি লেখা পড়ে আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি একটি মহিলাদের পত্রিকাতে তমই সম্পর্কে একটা লেখা লিখেছিলাম। তিনি আমাকে অনেক অনেক লেখার কাগজ দিয়ে গিয়ে বলেছিলেন আরো বড় করে লিখতে হবে এটা। আমি অন্যায়ভাবে সেই কাগজগুলো অন্য কাজে ব্যবহার করে ফেলি। এরপর সেই সম্পাদক একদিন কোদানোসার পরিচালক হয়ে গেলেন। তার ইচ্ছা বাস্তবায়িত করার জন্য অতদিন অপেক্ষা করতে তার হয়নি। তবে সেদিনকার সেই সম্পাদক বাতসুকিসা কাতো উৎসাহ না দিলে আমার সাহসই হতো না এই বইটা লিখতে। আমি তো এর আগে কখনো তেমন কিছু লিখিনি, তাই আমার বেশ ভয়ই করছিল। শেষে আমি কোদানোসার মহিলাদের পত্রিকায় এক এক কিস্তি করে লেখা ছাপাতে শুরু করি। ফেব্রুয়ারি 1979 থেকে ডিসেম্বর 1980 পর্যন্ত এই লেখা চলেছিল। প্রত্যেক মাসে আমি টোকিওর শিমোসাকুজি অঞ্চলে চিহিরো ইকাওয়াসি নামে ছবির বইয়ে যে জাদুঘর আছে সেখানে গিয়ে একটা করে ছবি বেছে নিয়ে আসতাম। চিহিরো ইয়োকাসি এক সুন্দর করে ছবি আঁকতেন, তার বলার নয়। ওরকম করে ছবি কখনোই কেউ এঁকেছে বলে আমার জানা নেই।
তিনি শিশুদের নানান মেজাজ, নানান ধরনের চলন তার কলমে আঁচড়ের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। একটি 6 মাস, একটি 9 মাসের শিশুর ভঙ্গির তফাৎ উনি করতে পারতেন। চিহিরো ইয়োসাকির ছবি দিয়েই বইটিকে আমি সাজাতে পেরেছি। আমি যে কি আনন্দ পেয়েছি বোঝাতে পারবো না। তিনি তো 1974-এই মারা গেছিলেন, অথচ সবাই আমাকে জিজ্ঞাসা করেন তিনি এই ছবিগুলো বিশেষ করে আমার গল্পের জন্যই এঁকেছিলেন কিনা। এভাবে আমার লেখার সঙ্গে ইয়োসাকির ছবির মিলে যাওয়াটা সত্যি বিস্ময়কর একটা ঘটনা। আসলে এতে ইয়োসাকির শিল্পী শৈলীর জোর বিশেষভাবে প্রকাশ পায়। চিহিরো ইয়োসাকি প্রায় 7000 ছবি রেখে গেছেন। আমার খুবই সৌভাগ্য যে আমি তার ছেলে এবং পুত্রবধূর অনুকূলে তার অনেক ছবি দেখতে পেয়েছি। ইয়োসাকির ছেলে এই জাদুঘরের সরকারি পরিচালক। আমি ইয়োসাকির স্বামীর প্রতি কৃতজ্ঞতা জানাই ছবিগুলো ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য। আর নাট্যকার তাদসু ইজাওয়া, যিনি এই ছবিঘরের কিউরেটর, তিনি আমায় এই বইটি লিখতে উৎসাহ দিয়েছিলেন। বিশেষ করে আমি যখন কিছুতেই এগোতে পারছিলাম না। আমি নিজেও এখন এই জাদুঘরের বিশেষ এক সদস্য হয়ে গেছি। নিও-চান এবং আমার তমই-এর অন্য বন্ধুরা সবাই আমায় দারুণভাবে সাহায্য করেছে। এই বইয়ের জাপানি সংস্করণের সম্পাদক কেইকো ইয়ামাতো বারবার বলেছিলেন আমাদের এই চমৎকার বইটা তৈরি করতেই হবে। তার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। জানলায় ছোট্ট মেয়ে, এই নামটা আমি একটা বিশেষ কারণে রেখেছিলাম। জাপানি ভাষায় যদি বলা হয় কেউ একজন জানলায় দাঁড়িয়ে আছে, তার মানে হলো তাকে সমাজের এক প্রান্তে সরিয়ে দেওয়া হয়েছে, নয়তো তাকে একলা একলা শীতের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমি যদি নিজেও ইচ্ছা মতো জানলায় গিয়ে দাঁড়াতাম রাস্তায় বাজনাদারদের দেখবো বলে, তবু ওই স্কুল আমার অবস্থান কিন্তু জানলার ধারেই থাকা একটা মানুষের মতোই ছিল। আমায় সেখানে একলা করে দেওয়া হয়েছিল। এছাড়াও জানলায় দাঁড়ানো আরও একটা মানে আছে আমার কাছে। সেই থেকে আমার একটা অন্য জানলাও খুলে গেছিল। সেই জানলাটা খুলে গেছিল বলেই আমি তময়ীর আনন্দ মেলায় যোগ দিতে পেরেছিলাম। তময়ী আর নেই, কিন্তু পাঠকের কল্পনায় আমার সেই স্কুল যদি ক্ষণিকের জন্য জেগে ওঠে, তাহলে আমি আমার এই লেখাকে সার্থক বলে মনে করব। জাপানি ভাষায় তত্ত্বচান লেখার পর বইটির ইংরেজি সংস্করণ প্রকাশ হওয়া, এর মধ্যে একটা বিস্তর ঘটনা ঘটে গেছে। ছোট্ট তত্ত্বচান জাপানের প্রকাশনার ইতিহাসে মস্ত হইচই ফেলে দিয়েছে। 1 বছরের মধ্যে বইটির 45 লক্ষ কপি বিক্রি হয়ে গেছিল। এরপর আমি অবাক হয়ে দেখলাম তত্ত্বচান একটি পাঠ্য পুস্তকও হয়ে গেল। আমি ভেবেছিলাম এই বই থেকে স্কুলের শিক্ষকেরা এবং ছোট্ট বাচ্চাদের মায়েরা কিছু শিখতে পারবেন, কিন্তু এমন যে ব্যাপক কোনো প্রভাব বিস্তার করবে আমার বই আমার জানা ছিল না। হয়তো এর থেকেই বোঝা যায় জাপানের বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মানুষ কতখানি চিন্তিত। ছোটদের কাছে এটা একটা গল্পের বই। বারবার পরিসংখ্যান নিয়ে দেখা গেছে যে 7 বছরের শিশুরাও নাকি এই বইটি অভিধানের সাহায্য নিয়ে পড়ে। এটাই আমার সবচেয়ে বেশি আনন্দের। 103 বছরের এক সাহিত্য বিশেষজ্ঞ বলেছিলেন বইটি পড়ে আমার এত ভালো লেগেছে, কিন্তু তার চেয়েও বড় কথা ছোটরা অভিধান খুলে বইটা পড়ে। এটা ঘটেছে এমন একটা সময় যখন কমিক আর ছবির বইয়ের প্রতিপত্তির চোটে ছাপা অক্ষরের বই শিশুরা আর তেমন আকর্ষণী বোধ করে পড়ে না। বইটি প্রকাশিত হওয়ার পর আমাকে অনেক চিত্র পরিচালক, অনেক টেলিভিশন কোম্পানি অনেকেই এসে বলেছেন তত্ত্বচানের গল্পের ওপর ছবি করতে চায়। আমি ভেবেছি বইটা পড়ে তো সবারই মনে একটা ছবি তৈরি হয়ে গেছে, কি আর দরকার নতুন করে ছবি করা তত্ত্বচানের ওপর। তাই আমি কাউকেই ছবি করার অনুমতি দিইনি। তবে আমি একটি অর্কেস্ট্রার সঙ্গে কাজ করতে রাজি হয়েছিলাম। তত্ত্বচান জানলার ধারে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটা নামে একটি গীতিনাট্য লেখেন আকিহিরো কোমোরি। আমি তার জন্য ধারাভাষ্য পাঠ করে দিই। খুবই সুন্দর হয়েছিল কোমোরির রচনা। অনুষ্ঠান চলার সময় সমস্ত প্রেক্ষাগৃহ হেসে কেঁদে আকুল হয়ে গেছিল। তত্ত্বচানের একটা রেকর্ডও প্রকাশিত হয়েছে। এখন সরকারের তরফ থেকে তত্ত্বচানকে পাঠ্যসূচির অন্তর্গত করা হয়েছে।
শিক্ষামন্ত্রক কৃষিকাজের মাস্টারমশাই অধ্যায়টি তৃতীয় শ্রেণীর জাপানি ভাষা শিক্ষার সূচির অন্তর্গত করেছেন। বিচ্ছিরি স্কুল অধ্যায়টি চতুর্থ শ্রেণীর এথিক্সের ক্লাসে পড়ানো হয়েছে। শুনেছি অনেক শিক্ষক বইটিকে তাদের নিজেদের মতন করে ব্যবহার করেন। অনেকে নাকি ছবি আঁকার ক্লাসে তত্ত্বচানের কোনো একটা অধ্যায় পড়ে শুনিয়ে ছেলে মেয়েদের বলে তাদের মনের মতন করে ছবি তৈরি করতে আর সেটা আঁকতে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল জাপানে মুক বধিরদের জন্য একটা পেশাদারি নাট্যগোষ্ঠী গড়ে তোলার। তত্ত্বচান থেকে আমি যে রয়্যালটি পেয়েছি সেই টাকা আমার সেই কাজেই আমি ব্যবহার করেছি। তাছাড়া বইটি একাধিক পুরস্কারও পেয়েছে। কিছুদিন আগে আমার সামাজিক ভূমিকায় স্বীকৃতি হিসেবে আমাকে আমাদের মহারাজের বসন্তকালীন প্রাসাদে নিমন্ত্রণ করা হয়েছিল। সেখানে নোবেল বিজয়ী রসায়ন বিজ্ঞানী কেইনিচি ফুকুই এর উপস্থিত ছিলেন। সেই দিন মহারাজের সঙ্গে আমার খুবই মধুর আলোচনা হয়। প্রতিবন্ধী বর্ষতে আমার কাজের জন্য প্রধানমন্ত্রী আমাকে সম্মানিত করেন। এই সবই আজ সম্ভব হয়েছে আমার ছোট্ট তত্ত্বচানের জন্য। শেষে আমি ডরোথি ব্রিটনের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। এমন অসাধারণ একজন অনুবাদক, আমার বইটিকে উনি ইংরেজিতে অনুবাদ করেছেন, সেটা আমার সৌভাগ্য। তিনি একাধারে কবি এবং সঙ্গীত শিল্পী, তাই তার ভাষার সুর ও ছন্দ আমাকে মুগ্ধ করেছে। আর একটা কথা, ব্রডওয়েল সঙ্গীত রচয়িতা হ্যালড রোম এবং তার স্ত্রী ফ্রান্সকে আমি আমার ধন্যবাদ জানাতে চাই। আমি যখন সবে একটি মাত্র অধ্যায় লিখে শেষ করি তখন থেকেই ওরা বইটি ইংরেজিতে প্রকাশ করার জন্য আমায় উৎসাহ দিতে শুরু করেছিলেন। তেতসুকো কুরোয়া নাগি। যে বন্ধুদের সঙ্গে আমি আমার ট্রেন সফর শুরু করেছিলাম তারা আজ কি করছে? প্রথমেই আসি আকিরা তাকাহাশি। মনে আছে তো তাকাহাশির কথা? তাকাহাশি স্পোর্টসের যে সময় সবকটা পুরস্কার জিতে যেত, সে কিন্তু আর একটুও লম্বা হতে পারেনি। কিন্তু তাকাহাশি দারুণ সাফল্যের সঙ্গে একটা খুব ভালো স্কুলে ভর্তি হয়, যেখানে খুব ভালো একটা রাগবি খেলার দল ছিল। পরে তাকাহাশি মেইজি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্সে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হয়। এখন সে লেক হামনার পাশে একটা বড় ইলেকট্রনিক্স কোম্পানির পার্সোনাল ম্যানেজার হিসেবে চাকরি করে। তার কাজ হলো কর্মীদের নানা সমস্যা, নিজেদের ভেতরকার নানা অশান্তি মিটিয়ে দেওয়া। তাকাহাশিকে এত সব নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সারা জীবন ধরে যে সে অন্যদের সমস্যা অসুবিধা খুব সহজেই বুঝে পারত। তাছাড়া ও এমন হাসি খুশি, এমন ঝকঝকে স্বভাবের একজন মানুষ যে ওকে সহজেই সবাই সব কিছু বলতে পারে, সহজেই সবাই আপন করে নিতে পারে। কারিগরি বিশেষজ্ঞ হিসেবে তাকাহাশি অল্প বয়সী কর্মীদের বড় বড় মেশিনের ভিতরকার জটিলতা সম্পর্কে শিক্ষা দিয়ে থাকে। আমি তাকাহাশি আর ও স্ত্রীর সঙ্গে দেখা করে হামানাৎসুতে গিয়েছিলাম। ওর স্ত্রীও বেশ খুব চমৎকারভাবে বুঝতে পারে ওকে। এত শুনেছে ও তমইয়ের গল্প যে ও নাকি বিশ্বাস করে ও একজন তমইয়েরই ছাত্র ছিল। ও আমাকে আশ্বস্ত করে বলল যে বামন হওয়ার জন্য তাকাহাশির মনের মধ্যে কোনো দিন কোনো আড়ষ্টতা নেই। আমিও সে ব্যাপারে নিশ্চিন্ত। আড়ষ্টতা থাকলে অত ভালো একটা স্কুলেও পড়তেই পারতো না। বিশ্ববিদ্যালয়ে যাওয়া ওর পক্ষে অনেক কঠিন কাজ হয়ে যেত, এবং আজও ও যে কাজ করছে তাও হতে পারতো না। তমইতে ওর প্রথম দিনের অভিজ্ঞতার কথা বলতে ও বলল যে স্কুলে আরও কয়েকজন প্রতিবন্ধীকে দেখে ও সঙ্গে সঙ্গে আশ্বস্ত হয়ে গেছিল। সেই মুহূর্ত থেকে প্রত্যেকটা দিন ওর কাছে খুব সুন্দর হয়ে উঠেছিল। ওর এক ফোঁটাও কোনো ভয় ছিল না, গ্লানি ছিল না। প্রতিদিন তাকাহাশি স্কুলে যাওয়ার জন্য অপেক্ষা করে থাকতো। কোনো জামা কাপড় না পরে সাঁতার কাটতে ওর প্রথমে একটু লজ্জা লাগছিল, কিন্তু তারপর ও যখন একটা একটা করে জামা খুলে ফেললো তখন একটু একটু করে ওর লজ্জাও কেটে গেল। এরপর থেকে দুপুরবেলায় উঠে দাঁড়িয়ে বক্তৃতা দিতেও ওর কোনো অসুবিধাই হতো না। মিস্টার কোবায়াশি নাকি ওকে ভ্যালটিং হর্স খেলাটায় যোগ দিতে খুব উৎসাহ দিতেন। বারবার বলতেন যে আরো উঁচুতে লাফাও, কিচ্ছু হবে না, দেখো তুমি ঠিক পারবে। এখন তাকাহাশির সন্দেহ হয় যে হয়তো শেষ পর্যন্ত হেডমাস্টার মশাই নিজেই ওকে ওই ভল্টিং হর্সের ওপর তুলে দিতেন। তবুও কিন্তু বিশ্বাস করতো যে ও নিজেই ওটা লাফিয়ে পার করেছে। মিস্টার কোবায়াশি ওকে আত্মবিশ্বাসটুকু এনে দিয়েছিলেন।
তমুইতে তাকাহাশি সাফল্যের আনন্দ উপভোগ করেছিল। যখনই ও সবার আড়ালে গিয়ে লুকোনোর চেষ্টা করত, তখনই হেডমাস্টার মশাই ওকে সামনে এনে দাঁড় করিয়ে দিতেন। এইভাবেই ও জীবনের সুন্দর সহজ দিকগুলো দেখতে শিখেছিল। এখনো তাকাহাশির স্পর্শের সব পুরস্কার জেতার আনন্দটা মনে পড়ে যায়। তময়ের কথা বলতে বলতে ওর চোখ দুটো চকচক করছিল। তাকাহাশি যে এমন সুন্দর একজন মানুষে পরিণত হয়েছে তার পেছনে ওর পরিবারের নিশ্চয়ই মস্ত ভূমিকা ছিল। তবুও মিস্টার কোবাহাশির দূরদৃষ্টি আমাদের সবার জীবনকে অন্যভাবে প্রভাবিত করেছিল। উনি যে আমাকে বারবার বলতেন, তুমি কিন্তু সত্যি খুব ভালো মেয়ে, কিংবা তাকাহাশিকে বলতেন, দেখো তুমি পারবেই পারবে। এইভাবেই উনি আমাদের অনুপ্রাণিত করেছিলেন। হামামাৎসু থেকে চলে আসার সময় তাকাহাশি আমাকে এমন একটা কথা বলল যা আমি জীবনেও ভুলবো না। অনেকদিন স্কুলে আসার পথে ওকে নাকি অন্য স্কুলের ছেলেমেয়েরা খুব খ্যাপাতো আর ওর খুব মনমরা হয়ে স্কুলে আসতে হতো। আমি নাকি তখন জানতাম কি হয়েছে, তারপর ছুটতে স্কুলের বাইরে বেরিয়ে যেতাম আর খানিক বাদে ফিরে এসে তাকাহাশিকে বলতাম যে কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে গেছে, ওরকম আর কখনো হবে না। তুমি আমাকে এত আনন্দ দিয়েছিলে, তাকাহাশি বলল। আমি তো ভুলেই গেছিলাম তাকাহাশি, তুমি মনে রেখেছো? সেই জন্যই তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মিও-চান, মিস্টার কোবায়াশি ৩ নম্বর মেয়ে। মিও-চান কুনিতাতে সঙ্গীত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর এখন কুনিতাচিরই প্রথম বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগে শিক্ষকতা করে সে। বাবার মতন ওরও ছোটদের পড়াতে খুব ভালো লাগে। মিও-চানের যখন সবে ৩ বছর বয়স, তখন থেকে ওর বাবা ওকে খুব কাছ থেকে লক্ষ্য করেছিলেন। কেমন করে হাঁটে ও, কেমন করে কথা বলে, কেমন করে সুর আর তালের সঙ্গে শরীরটাকে দোলায়। মিও-চানের দিকে তাকিয়ে তাকিয়ে হেডমাস্টার মশাইয়ের শিশুদের সম্পর্কে একটা স্পষ্ট ধারণা হয়ে গেছিল। সাক্কো মাতসুয়ামা, এখন মিসেস সাইতো। সাক্কো-চান, সেই যে মেয়েটির কথা মনে আছে, মস্ত বড় চোখ ছিল, আর আমি যেদিন তমইতে প্রথম গেলাম সেদিন যার জামায় একটা খরগোশের ছবি আঁকা ছিল, সেই সাক্কো-চান এমন একটা স্কুলে ভর্তি হয়েছিল যেখানে মেয়েদের ভর্তি হওয়াটা খুব কঠিন ছিল। স্কুলটার নাম ছিল মিতা হাই স্কুল। তারপর টোকিও উইমেন্স ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগে পড়া শেষ করে ও OIWC-তে ইংরেজির শিক্ষিকা হিসেবে যোগদান করে। এখনও সেখানেই পড়ায়। তমইয়ের অভিজ্ঞতা এখনও কাজে লাগে সাক্কো-চানের, বিশেষ করে গ্রীষ্মকালে যখন ওরা ক্যাম্প করতে যায়। একবার সাক্কো-চান হোতাকা পাহাড়ে চড়তে গিয়েছিল, সেখানে ওর একজনের সঙ্গে পরিচয় হয়, যাকেও পরে বিয়ে করে। ওদের ছেলের নাম ওরা ইয়াসুতাকা রেখেছে। ইয়াসুতাকা সেই পাহাড়টার শেষ ধাপের নাম ছিল। সেখানেই ওর স্বামীর সঙ্গে ওর প্রথম দেখা হয়েছিল। তাইজি ইয়ামানোউচি অর্থাৎ তাই-চান। তাই-চান যে বলেছিল যে আমাকে কিছুতেই বিয়ে করবে না, আর সে জাপানের অন্যতম প্রধান পদার্থবিজ্ঞানী। তাই-চান এখন আমেরিকা থেকে আমাদের ব্রেন ড্রেনের এক প্রকৃষ্ট উদাহরণ। টোকিও বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানের স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করার পর ফুল ব্রাইট স্কলারশিপ পেয়ে তাই-চান আমেরিকায় চলে যায় এবং সেখানকার রোচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে 5 বছর ধরে পড়াশোনা করে ডক্টরেট হয়। এরপর সেখানেই থেকে গিয়ে হাই এনার্জি ফিজিক্সে গবেষণা করতে থাকে সে। এখন তাই-চান ইলিনয়ের ফার্মি ন্যাশনাল অক্সিলারেট ল্যাবরেটরির উপপরিচালক। এটি পৃথিবীর বৃহত্তম গবেষণাগার। এখানে আমেরিকার 53টি বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে মেধাবী বিজ্ঞানীরা এসে কাজ করেন। মোট 145 জন বিজ্ঞানী এবং 1400 জন অন্যান্য যন্ত্র কারিগর মিলে এই গবেষণাগারটি চালান। ফলে বোঝাই যাচ্ছে তাই-চান ঠিক কতখানি মেধাবী ছিল। 5 বছর আগে এখানকার বিজ্ঞানীরা 500 বিলিয়ন ইলেকট্রন ভোল্টের একটি হাই এনার্জি রশ্মি আবিষ্কার করে পৃথিবীর বিজ্ঞানী মহলে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিছুদিন আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের সঙ্গে যৌথভাবে কাজ করে তাই-চান উপসাইনল নামে একটা পদার্থ আবিষ্কার করে। তাই-চান নিশ্চয়ই একদিন নোবেল পুরস্কার পাবে, আমি ঠিক জানি। তাই-চান রোচেস্টার বিশ্ববিদ্যালয়ে গণিতে স্নাতক একটি মেয়েকে বিয়ে করেছে।
এমন মেধাবী একজন মানুষ কোন প্রাথমিক স্কুলে গিয়েছিল বা যায়নি তা নিয়ে হয়তো এখন কেউ বিশেষভাবে মাথা ঘামাবে না, তবুও তময়ের শিক্ষা ব্যবস্থা নিশ্চয়ই তাইচানের মেধার বিকাশে অনেক সাহায্য করছিল। আমার তো ওর কথা ভাবলেই কেবল একটা ছবিই মনে পড়ে, তাইচান ক্লাসরুমের বার্নারটা জ্বালিয়ে টেস্ট টিউব নিয়ে কী সব কাজ করে চলছে, অথবা দুর্বেদ্য সব বিজ্ঞানের বইয়ের ভিতরে ডুবে বসে আছে। কুনিও ওই, সেই যে ছেলেটা আমার বেনি ধরে টেনেছিল মনে আছে, সে এখন জাপানের অন্যতম অর্কিড বিশেষজ্ঞ। ওই ওর অর্কিডের বাল্ব $1,000 বিক্রি হয়। এইসব নিয়ে ও মহাব্যস্ত থাকে এবং ওকে কেবলই জাপানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছোটাছুটি করে বেড়াতে হয়। ওকে টেলিফোনেও ধরা বেশ কঠিন কাজ ছিল। তময়ের পর তুই কোন স্কুলে ভর্তি হলি রে? আমি আর কোথাও পড়িনি। আর কোথাও না? তার মানে তময়ই তোর একমাত্র স্কুল? ঠিক তাই। কি কাণ্ড! তার মানে তুই মাধ্যমিক স্কুলেও যাসনি? ও হ্যাঁ, গিয়েছিলাম, ওই তো মাধ্যমিক স্কুলে গিয়েছিলাম কিছুদিন, আর তারপরেই আমাকে কিউশুতে চলে যেতে হয়েছিল। কিন্তু আমাদের দেশে মাধ্যমিক পর্যন্ত পড়াটা বাধ্যতামূলক না? ঠিকই, কিন্তু আমি তো পড়িনি। কেমন যা খুশি তাই করে বেড়ানো ছেলে রে বাবা, আমি মনে মনে ভাবলাম। যুদ্ধের আগে টোকিওর দক্ষিণ পশ্চিম দিকে তদারকিও বলে একটা জায়গা জুড়ে ওইওর বাবার একটা চারা গাছের মস্ত নার্সারি ছিল। যুদ্ধের সময় সেই নার্সারিটা পুরো ছাই হয়ে যায়। সেদিন আমাদের বাকি কথোপকথনের মধ্য দিয়ে ওইও নিরুদ্বিগ্ন চরিত্রটি প্রকাশ পেয়ে গেছিল। ও আলোচনার বিষয়টাই পাল্টে ফেলল। সবচেয়ে সুগন্ধি ফুল কি বলতো? আমার কিন্তু মনে হয় চাইনিজ স্প্রিং অর্কিডটাই হলো সবচেয়ে সুগন্ধি। কোনো পারফিউম কিন্তু তার ধারের কাছে আসতে পারে না। অনেক দাম? কিছু দাম বেশি, আবার কিছুটা কমও হয়। দেখতে কেমন? তেমন কোনো বাহার নেই, বেশ সাধারণ। সেটাই ওই গাছটার সৌন্দর্য। একটুও পাল্টায়নি ওইও। সেই তমইতে যেমন ছিল তেমনই রয়ে গেছে। ওর কথা বলার সহজ ভঙ্গি শুনে আমি ভেবেছিলাম ও যে মাধ্যমিক স্কুলেও যেতে পারেনি তা নিয়ে ওর কোনো মাথা ব্যথাই নেই। দিব্যি যা ভালো লাগে করে তাই করছে, আর নিজের ওপর কি দারুণ আস্থা! আমি মুগ্ধ হয়ে গেলাম। কাজুও আমাদেরা পশু পাখি এত ভালোবাসতো যে ভেবেছিল বড় হয়ে পশু চিকিৎসক হবে আর ওর নিজস্ব একটা খামার হবে। বেচারার বাবা হঠাৎ মারা যান আর ওকে নিহন বিশ্ববিদ্যালয় স্কুল অফ ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রি পড়া ছেড়ে দিয়ে কেই হাসপাতালে একটা চাকরি নিতে হয়। আমাদের এখন সেন্ট্রাল হাসপাতাল অফ দ্য সেলফ ডিফেন্স কোর্সে দায়িত্বপূর্ণ একটি পদে ও চাকরি করে। আইকো সাইসো, এখন মিসেস তানাকা। আইকো সাইসো তমইতে এসেছিল আওইয়ামা গাকুয়েনি প্রাথমিক স্কুল থেকে। ওর দাদুর ভাই ছিলেন নৌ সেনাপতি তগো। আমরা সবসময় আইকোকে খুব শান্ত মনে হতো, একজন ভদ্র মহিলা সুলভ। হয়তো কিছুদিন আগে ওর বাবা মারা গেছিলেন বলে ও তখন খুব চুপচাপ থাকতো। তাইকোর বাবা 3rd গার্ড রেজিমেন্টের একজন মেজর ছিলেন। তিনি মাঞ্চুরিয়ান যুদ্ধেই মারা গেছিলেন। কামাকুড়া গার্লস হাই স্কুল থেকে পাশ করার পর আইকো একজন আর্কিটেক্টকে বিয়ে করে। এখন ওরা 2 ছেলেকে নিয়ে থাকে, তারাও বড় হয়ে গেছে। তারা দুজনেই ব্যবসা করছে এবং আইকো এখন ওর অবসর সময় কবিতা লিখে কাটায়। তোর সেই মাসি যিনি মেইজি রাজদরবারের কবি ছিলেন তাকে অনুসরণ করছিস নাকি? দূর, কি যে বলিস! আইকো লাজুকভাবে হাসলো। তুই তো তমইতে যেমন ছিলি তেমনই লাজুক রয়ে গেছিস রে, তেমনি নম্র ভদ্র। এই কথার উত্তরে আইকো বলল, জানিস আমি না এখনো একই রকম শক্তপোক্ত দেখতে আছি যেমন ছিলাম ব্যাংকেই সাজার সময়। আইকোর উষ্ণ কণ্ঠস্বর শুনতে শুনতে আমি ভেবেছিলাম ওর বাড়ির ভেতরটা নিশ্চয়ই ওই রকম উষ্ণ আর ভালোবাসায় পূর্ণ। কেইকো আওকি, সেই যে কেইকো চান যার মুরগিগুলো উঠতে পারত, সে এখন কেইও বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক স্কুলের একজন শিক্ষকের স্ত্রী। কেইকোর মেয়েরও বিয়ে হয়ে গেছে। ইয়োইচি মিগিতা, যে কেবল অন্ত্যেষ্টির পিঠের গল্প শোনাতো সকলকে, সে পরে উদ্ভিদবিদ্যায় স্নাতক হয়। কিন্তু ওর তো সবসময় ছবি আঁকতে ভালো লাগতো, তাই ও মুসোসিনো চারুকলা বিদ্যালয়ে গিয়ে
নতুন করে পড়াশোনা করে চারুকলায় স্নাতক হয়। এখন ওর নিজস্ব একটা গ্রাফিক ডিজাইনের কোম্পানি আছে। রিও-চান, তমইয়ের সেই দারোয়ানজি যাকে যুদ্ধে চলে যেতে হয়েছিল। সে ভালো মতন সুস্থ শরীরে বাড়ি ফিরে এসেছিল এবং প্রত্যেক বছর নভেম্বর মাসের 3 তারিখে রিও-চান ঠিক এসে হাজির হয় আমাদের তমইয়ের মিলন উৎসবে। শেষ হলো তত্ত্বচানের অন্তিম পর্ব, অর্থাৎ 10 পার্ট। আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আসছি আবার নতুন এক গল্প নিয়ে। ততক্ষণ টাটা।